হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ফুটবল দিনের ভিডিওতে সবাইকে স্বাগত। তো এই ভিডিওতে দুটো খুব ইম্পর্টেন্ট ব্যাপার নিয়ে তোমাদের সঙ্গে ডিসকাস করবো। আর সত্যি কথা বলতে গেলে তোমরা যেরকম সাপোর্ট করছো, বিশেষ করে লাস্ট দুটো লিগ্যাল ম্যাটারে আনোয়ার আলীর কেসটা এবং তারপরে মোহনবাগান সুপার জায়ান্ট ভার্সেস এএফসির কেসটাতে, তার জন্য থ্যাংক ইউ সো মাচ। এবং যে লসগুলো রয়েছে আমাদের কাছে, যে অ্যাভেলেবেল রুলস অ্যান্ড রেগুলেশনসগুলো রয়েছে, সেগুলোর প্রপার ইন্টারপ্রিটেশন করতে পেরেছি, তার জন্য নিজেও যেরকম প্রাউড ফিল করছি, ভালো লাগছে। ঠিক সিমিলারলি তোমরাও যেরকম একটা ছোট্ট চ্যানেলের উপর ভরসা রেখেছো, তার জন্য থ্যাংক ইউ সো মাচ। আর অবশ্যই যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, রোজ ভিডিও দেখো বা ফার্স্ট টাইম আজকে ভিডিওটা দেখছো, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, কারণ সব চ্যানেলে তোমরা সাবস্ক্রাইব করলেই কিন্তু আরও ভালো কাজ করার মোটিভেশন পাওয়া যায়। তো একটা বিষয় নিয়ে এই মুহূর্তে চলছে, ভালো রকম বিতর্ক চলছে যে এএফসি ঠিক করেছে না ভুল করেছে। তো এই যে মোহনবাগান সুপার জায়ান্টের সঙ্গে এএফসি যে ব্যাপার এবং ট্র্যাক্টর খেলতে না যাওয়ার যে ইনসিডেন্টটা ঘটে, তারপরে আমি বলেছিলাম যে মোহনবাগান সুপার জায়ান্টকে হয়তো অ্যাবান্ডনমেন্ট রুল 57 ওয়াইজ তাদের কিন্তু চার্জ করা হতে পারে। তো সেই সময় বেশ কয়েকটা বড় বড় চ্যানেল ছিল, একটা চ্যানেল তো দেখলাম বলেও ছিল যে মোহনবাগান সুপার জায়ান্টকে নাকি 3 গোলস দিয়ে দেওয়া হবে, ওখানে খেলার মতো কন্ডিশন নেই, তারা ম্যাচ অর্গানাইজ করতে পারছে না। যদিও যদি আমরা সেই চ্যানেলের কথাবার্তা ধরতাম, তাহলে এতদিন আনোয়ার আলী বা চাংতো তারা এখন মোহনবাগান সুপার জায়ান্টে খেলতেন। দেখো, মোহনবাগান সুপার জায়ান্টের সঙ্গে আমার পার্সোনালি কোনো সমস্যা নেই। ইভেন মোহনবাগান সুপার জায়ান্টের বেশ কয়েকজন ক্লোজ লোকজনের সঙ্গে কিন্তু আমার খুব ভালো রিলেশন রয়েছে, কিন্তু যেটা সত্যি সেটাই তো তোমাদের সামনে তুলে নিয়ে আসতে হবে। আমি যদি এখানে এসে মিথ্যা কথা বলে দিয়ে চলে যাই, তাহলে পরবর্তীকালে তোমরাই হার্ট হবে। তো যাই হোক, তোমরা এইসব কথাগুলো শোনো, তারপরে সে গালাগালি করো, সেটা নিয়ে আমার কোনো যায় আসে না। শুধু একটাই কথা বলবো যে ছোটবেলায় একটা এইসবের গল্প আমিও শুনেছিলাম। সেখানে একজন ধূর্ত শেয়াল ছিল, সেই ধূর্ত শেয়ালকে শেষ পর্যন্ত একটাই শিক্ষা দেওয়া হয়েছিল, অতি চালাকের গড়ায় দড়ি। দেখো, ইরানে খেলার মতো পরিস্থিতি আছে কি নেই, ইরানে ওয়ার কন্ডিশন চলছে কি চলছে না, সেটা তো আমি এখান থেকে বেশি প্রেডিক্ট করতে পারি না। অনেকেই তোমরা বলতে পারো বেশ কিছু ছবি এসেছে, ঠিক সিমিলারলি তখন কিন্তু ট্র্যাক্টর কাউন্টার করতে পারে, তারা কালকেই তাদের মাঠে ম্যাচ খেলেছে। ইরানের প্লেয়াররা কি মানুষ নয়? তারাও তো মানুষ। ইভেন ইরানে কিন্তু বেশ কয়েকজন ফরেনার্সও খেলছেন। তাহলে মোহনবাগান সুপার জায়ান্ট কি করতে পারতো? অনেকে আল নাসরের এক্সাম্পল দেবে, তো তাদেরকে বলছি সবকিছুর একটা প্রসিডিওর থাকে। এএফসি ম্যাচেসগুলোর জন্য কিন্তু একটা প্রসিডিওর থাকে, এবং তার রেসপেক্ট আমি বলেছিলাম মোহনবাগান সুপার জায়ান্ট কিন্তু পিনালাইজড হতেই পারে। যেরকম যদি এএফসির কোনো টুর্নামেন্টে কোনো ম্যাচ যদি না খেলতে হয়, অ্যাজ পার রুলস বলছে 10 ডেজ আগে সেটা ইনফর্ম করতে হয়। তার কারণ একটা ইন্টারন্যাশনাল ম্যাচ অর্গানাইজ করার জন্য অনেক কিছু এখানে ব্যাপার থাকে। সেখানে ব্রডকাস্টিং এর ব্যাপার রয়েছে, সেখানে ম্যাচ অফিসিয়ালস এর অ্যাপয়েন্টমেন্টের ব্যাপার রয়েছে, এছাড়াও একটা ম্যাচ অর্গানাইজ করার জন্য আরো অনেক কিছু রিলেটেড জিনিসপত্র থাকে। তো সেগুলোর জন্য কিন্তু একটা কস্টিং এর ব্যাপার থাকে, এবং তারপরেও আরো একটা ব্যাপার যে ট্র্যাক্টর এসে তারা কেন হোম অ্যাডভান্টেজটা নেবে না। তো সেক্ষেত্রে যদি অ্যাওয়ে টিম প্রপার টাইম মতো এএফসির গাইডলাইন্স মেনে, এএফসি গাইডলাইন্সে কিন্তু এটাও বলা আছে, সেক্ষেত্রে কিন্তু ইন্ডিয়ান যে গভর্নমেন্ট রয়েছে, ইন্ডিয়ান গভর্নমেন্টকে কিন্তু এইটা বলতে হবে যে সত্যি তারা এই ব্যাপারটা নিয়ে কনফিউজ, যে ইরানে কি চলছে সেটা নিয়ে তারাও কিন্তু যথেষ্ট ফিয়ারফুল রয়েছে, ভয়ের মধ্যে রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে এম্বাসি মারফত কিন্তু এটা রিকোয়েস্ট করতে হবে এএফসি কে যে হ্যাঁ, এই জন্য আমরা যাচ্ছি না। তো তারপরে এএফসি কি করবে, তারা যে এথিক্স কমিটি রয়েছে সেখানে তারা ম্যাটারটাকে পাঠাবে, এবং তারপরে তারা রিপ্রেজেন্টেটিভ পাঠাবে ইরানে, এবং পাঠিয়ে দেখবে যে সত্যিই সেখানে খেলার মতো সিচুয়েশন আছে কি নেই। যদি না থাকে তাহলে কিন্তু ম্যাচটা শিফট হতো। কিন্তু এইটা কোনোভাবেই করা যায় না যে দুদিন আগে বললাম যাব না আর ম্যাচটা খেললাম না, সেখানে সবকিছু রেডি অলরেডি হয়ে আছে। এইটা হলে কিন্তু সেটা অ্যাবন্ডনমেন্টের আন্ডারেই পড়বে। তো তার রেসপেক্টে আমি বলেছিলাম শুধু একটাই কথা বলবো, অনেক জায়গাতে অনেক কিছু শোনো, অন্ধের মতো বিশ্বাস করবে কি করবে না সেটা সম্পূর্ণভাবে তোমাদের ব্যাপার। তবে একটু ইংলিশগুলো ভালো করে পড়ার চেষ্টা করলেই হয়তো আমরা বুঝতে পারবো যে রুলস অ্যান্ড রেগুলেশনসগুলোতে ঠিক কি কি কথা বলা আছে। এবং তার সঙ্গে সঙ্গে তোমাদেরকে আরও একটা কথা বলি, মোহনবাগান সুপার জায়ান্টস না গিয়ে ভুল করেছে এই কথাটা আমি একবারও বলবো না। তার কারণ প্লেয়ার্সদের সিকিউরিটি, তাদের সেফটি, সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কিন্তু তার সঙ্গে সঙ্গে অ্যাপিলিংয়ের যে প্রপার প্রসেস সেটাও কিন্তু করতে হবে। এএফসির সঙ্গে মোহনবাগান সুপার জায়ান্টের আলাদা করে কোনো রাগ নেই যে তার জন্য মোহনবাগান সুপার জায়ান্টকে এরকমভাবে বের করে দেবে, কিন্তু রুলস বা কনস্টিটিউশন সেগুলো মেনে কিন্তু চলতে হবে, নাহলে তো অন্যান্য টিমগুলো অপোজ করবে। অন্যান্য টিমগুলো তো সে একদম পুরো সেম থিং করবে, আবার পরবর্তীকালে হয়তো তারা প্রোটেস্টের রাস্তায় যাবে।
তো অবভিয়াসলি এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে একটু মাথায় রাখতে হবে, তাহলে হয়তো আমরা অনেক প্রবলেমই খুব ইজিলি সলভ করে ফেলতে পারবো। যদি না হয়, যদি আমরা কেউ গায়ের জোয়ারি করি, তাহলে কিন্তু আমার মনে হয় এই ধরনের শাস্তি ওয়েট করে থাকবে। তো একটাই কথা বলবো যে এইটাতে মোহনবাগান সুপার জায়ান্ট খেলতে যায়নি, আমি সেটাকে সাপোর্ট করছি, কিন্তু তারা যেভাবে অ্যাপিলিংটা করেছে এবং যেরকম এএফসি থেকে তারা কোনো রিপ্লাই পায়নি তাদের লেটারের বা মেলের, সেটা কিন্তু হওয়ারই ছিল। তার কারণ প্রপার প্রসেস, প্রপার গাইডলাইন্স তারা কিন্তু মেনটেন করেনি। এবার আমি চলে এসেছি ইস্ট বেঙ্গল একটা আপডেটের। রফসান রবিনও মানে অস্কার পর্যন্ত বলেই দিয়েছে তিনি যদি কোচ হন তাহলে রফসান রবিনের কথা চাই। কিন্তু রফসান রবিন এখনো পর্যন্ত বসুন্ধরা কিংসের প্র্যাকটিসে যোগ দেননি। এটা কালকেই আমি ব্রেক করেছিলাম। এখনো পর্যন্ত তার প্রেজেন্ট স্ট্যাটাস এটাই, তিনি এখনো পর্যন্ত বসুন্ধরা কিংসের প্র্যাকটিসে যোগ দেননি। কিন্তু যেটা গুরুত্বপূর্ণ বিষয়, রফসান রবিনকে ইস্ট বেঙ্গলে আনতে গেলে তার যে খরচ মোটামুটি একটা এস্টিমেট করে দেখা যাচ্ছে, সেটা কিন্তু প্রায় 7.5 to 8 করোড়ের মতো। আমি জানি না এত টাকা এই মুহূর্তে খরচ করা ইস্ট বেঙ্গলের জন্য পসিবল হবে কিনা, তবে আপাতত কিন্তু রফসান রবিনের আপডেট এইটাই। তাকে আনতে গেলে প্রায় 7.5 থেকে 8 কোটি টাকা খরচ করতে হবে ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্টকে, এবং আমার মনে হয় তাহলেই কিন্তু অস্কার ব্রুজনকে পাওয়া সম্ভব। আদারওয়াইজ কিন্তু অন্য কোনো অপশন এক্সপ্লোর করে দেখতে দেখা যায় কি। অবশ্যই এই ম্যাটার্সগুলো নিয়ে আমাদের নজর থাকবে। ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট ট্রাই করছে, কোচের সঙ্গে দফায় দফায় মিটিং হচ্ছে, দেখা যাক। হোপ ফর দ্য বেস্ট। আশা করবো ভালো কিছু আপডেটই খুব তাড়াতাড়ি আসবে। তো ভিডিওটা এই পর্যন্ত ছিল। যদি ভিডিও ভালো লাইক করে দিয়ে মনে করে আমি চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না, তার কারণ তোমাদের সাবস্ক্রিপশনই কিন্তু এগিয়ে চলাফের কারণ। থ্যাংক ইউ সো মাচ টু অল অফ ইউ।